দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রোসেম বিজনেস রিপোর্টে। বাংলাদেশের গাড়ি ও মোটরসাইকেল শিল্পে বিনিয়োগ করতে চায় জাপান, নিবন্ধন ফি যৌক্তিক করার প্রস্তাব। করোনার মাঝে দেশে বাইসাইকেল বিক্রি বেড়েছে 20 ভাগের মতো, নতুন বিনিয়োগের পরিকল্পনা উদ্যোক্তাদের। করোনায় চাহিদা কমে যাওয়ার বিপরীতে বাড়তি করের চাপে লোকসানের মুখে পড়েছে সিমেন্ট শিল্প, টিকে থাকতে কর ছাড় চান উদ্যোক্তারা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। দেশের গাড়ি এবং মোটরসাইকেল নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহী জাপান। এর জন্য অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা 2020 দ্রুত প্রণয়নের তাগিদ দিয়েছে দেশটি। সোমবার শিল্পমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এসব প্রস্তাব দেন বাংলাদেশে নিয়োজিত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। বৈঠকে শিল্পমন্ত্রী জানান, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে কাজ করছে সরকার। শাহাদাত হোসাইনের রিপোর্ট। দেশে মোটরসাইকেলের চাহিদা বাড়ছে। হিসেব বলছে বছরে 5 লাখের বেশি মোটরসাইকেল বিক্রি হয় দেশের বাজারে, যার 80 ভাগের বেশি এখন সংযোজন কিংবা তৈরি হচ্ছে স্থানীয়ভাবে। এরই মধ্যে কারখানা স্থাপন করেছে বাজাজ, হিরো, সুজুকি, হুন্ডা সহ বেশ কয়েকটি বিদেশি কোম্পানি। সম্ভাবনা থাকায় এ খাতে আরও বিনিয়োগ করতে চায় জাপান। তবে এর জন্য মোটরসাইকেলের উচ্চ নিবন্ধন ফিকে বাধা হিসেবে দেখছে দেশটি, যা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে কাজ শুরু করেছে শিল্প মন্ত্রণালয়। আমাদের একটা রেভিনিউর ব্যাপারও আছে, আছে সেখানে, যাতে কারোরই স্বার্থ, আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটাকেও স্বার্থ তো দেখতেই হবে। সেখানে একটা জিনিস আমরা সেখানে দেখছি, তাদেরকে একটা ফ্ল্যাট লেভেল আমরা নিয়ে আসবো। এর জন্য রোড ট্যাক্সের ব্যাপার আছে, অন্যান্য রেভিনিউর ব্যাপার আছে। তা আমরা মনে করি যে এটা একে 10-10-এর মধ্যে রাখতে চাওয়ার চেষ্টা করছি সবাইকে নিয়ে। আমরা 10,000 টাকার মধ্যে আমরা আশা করি যে এটাকে একটা সিলিংয়ে নেওয়ার জন্য আলাপ আলোচনা চলছে, এখনও সিদ্ধান্ত হয়নি এবং সেখানে কিছু আইনগত পরিবর্তন করার প্রয়োজন আছে। জাপানের বিনিয়োগ আছে বাংলাদেশের গাড়ি নির্মাণ শিল্পেও। প্রগতি ইন্ডাস্ট্রিজের সাথে যৌথভাবে গাড়ি সংযোজন কারখানা স্থাপন করেছে দেশটির জনপ্রিয় ব্র্যান্ড মিৎসুবিশি মোটরস। এবার তাদের আগ্রহ সম্পূর্ণ গাড়ি তৈরির কারখানা স্থাপনে। এর জন্য অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা 2020 প্রণয়নে সহায়তা করতে চায় জাপান। I express my expectation that with the adoption of this new automobile development policy, so there will be increasing amount of investment coming from Japan by meeting the requirements of investment by Japanese automobile companies here. Japan is already, তারা আমাদেরকে রকম অলরেডি দে আর ওয়ার্কিং উইথ প্রগতি। আমাদের লোকদের সাথে ট্রেন আপ করার জন্য মিৎসুবিশি কিছু এমইও হয়েছে। জাপানিজরা সেখানে ট্রেন করা দিলে আমরা সেখানে, আর যেটা আমাদের যে প্রপোজাল তারা দেবেন, কিভাবে দেবেন সেটাও উপরে নির্ভর করবে। পিপিই হতে পারে, আর আমাদের নিজের ওন সোর্সেসও আসতে পারে, জিওবি ফান্ডও হতে পারে। এটা আমরা দেখব কী পরিমাণ অর্থ সেখানে বিনিয়োগ করা হবে। শুধু তাই নয়, বাংলাদেশে গাড়ি নির্মাণ শিল্পে গবেষণা এবং কারিগরি সহায়তা দিতে চায় জাপান। বিনিয়োগ করতে চায় শিল্প বিশ্ববিদ্যালয় এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনেও। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা সংক্রমণ এড়াতে গণপরিবহনের বিকল্প বাহন হিসেবে চাহিদা বাড়ছে বাইসাইকেলের। গেল 3 মাসে দেশের বাজারে সাইকেল বিক্রি বেড়েছে 20 ভাগের মতো। বাড়তি এই চাহিদাকে মাথায় রেখে এ খাতে নতুন বিনিয়োগের চিন্তা করছেন উদ্যোক্তারা। মুস্তফা তাহানের রিপোর্ট, ছবি তুলেছেন জিনুরাইন আহসান। 13,500 থেকে শুরু করে সর্বোচ্চ 78,000 টাকার বাইসাইকেল আছে সাইকেল লাইফ এক্সক্লুসিভের, যার থেকে অন্তত 7টি এখন বিক্রি হয় প্রতিদিন। গুলশানে তাদের এই শোরুম থেকে মাসে 210টি। যদিও 5 মাস আগেও, অর্থাৎ দেশে কোভিড-19 সংক্রমণ শুরুর আগে মাসে বিক্রির পরিমাণ ছিল 140টি। সেই হিসেবে করোনার এই সময়ে শোরুমটির ব্যবসা বেড়েছে 33 ভাগের মতো। বাড়তি ক্রেতাদের আনাগোনাও। ইউনিভার্সিটিতে যাই তখন আমাদের দেখা যায় লিমিটেড একটা ডিস্টেন্সের মধ্যে আমাদের যাওয়া আসা করতে হয়, তো সেক্ষেত্রে সাইকেল বেস্ট অপশন। আর সেফটি ইস্যু তো আছেই। এমটিবি যে বাইসাইকেলগুলো বা অফ রোডের বাইক, মাউন্টেন বাইক যেগুলোকে বলা হয় অফ রোডের বাইক, সেগুলোই এখন বেশি চলছে। সাইকেলটা এখন বেশি কিনছে অফিস গোয়িং লোকজন, যারা আগে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতো, যারা এখন বোঝে যে পাবলিক ট্রান্সপোর্টটা না ইউজ করে সাইকেলটা বেটার, তারা ইউজ করছে এখন। নিজস্ব শোরুমের পাশাপাশি সাইকেল লাইফের মূল প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ সারা দেশে সাইকেল বিক্রি করে ডিলারদের মাধ্যমে। হিসেব বলছে গড়ে প্রতি বছর দেশের বাজারে প্রায় 3 লাখ পিস সাইকেল বিক্রি করে প্রতিষ্ঠানটি। একই পরিমাণ সাইকেল বাজারজাত করে আরেক নির্মাতা প্রতিষ্ঠান আরএফএল, তাদের ব্র্যান্ড দুরন্তের মাধ্যমে।
কোভিড-19 এর যেটা হয়েছে একটা পজিটিভ ইম্প্যাক্ট বলবো, মানুষ এখন তার প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করে। ইট ক্যান বি প্রাইভেট কার, ইট ক্যান বি বাইসাইকেল। শ্রমজীবী যারা, রাইট, যারা গ্রামের গঞ্জে প্রত্যেক দিনের কমিউটের জন্য ইউজ করে, এখানে সেসটা বেশি বেড়েছে বিকজ তাদের আজকে it becomes mandatory to use that bike instead of bus and other things. So আমরা বলবো যে এই সময় আমাদের সেলস যদি আমরা ইয়ার অন ইয়ার কম্পেয়ার করি, we have grown by almost 20%. এর বাইরে আরও অন্তত 6 লাখ সাইকেল বেচাকেনা হয় বাজারে, যেগুলো আসে আমদানি হয়ে, মূলত চীন আর ভারত থেকে। সব মিলে বছরে দেশের বাজারে 12 লাখ পিসের মতো সাইকেল বিক্রি হয়। বাড়তি এই চাহিদা পূরণে নিজেদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিয়েছে প্রতিষ্ঠানগুলো, চিন্তা করছে বিনিয়োগ বৃদ্ধিরও। আমরা in both sectors we are trying to enhance our capacity and hopefully by end of this year our capacity will be almost 50% increase over last year. ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে কোভিডের এই সময়ে শহরের চলাচলে উপযোগী মাঝারি মানের সাইকেলের চাহিদা বেড়েছে, যেগুলোর দাম 10 থেকে 20 হাজার টাকার মধ্যে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। করোনার কারণে চাহিদা কমে যাওয়া এবং কর জটিলতায় বিপাকে পড়েছেন সিমেন্ট শিল্পের উদ্যোক্তারা। খাত সংশ্লিষ্টরা বলছেন, অবস্থা এমন যে পরিচালন ব্যয় তুলতে না পেরে অনেক কারখানা বন্ধের ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে কাঁচামালের আমদানি শুল্ক কমানো এবং এ খাতে অগ্রিম আয়কর উঠিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন BCMA। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। বছরে 3.5 কোটি টন সিমেন্টের চাহিদা রয়েছে দেশে, সেখানে উৎপাদন সক্ষমতা 8 কোটি টন, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। স্থানীয় চাহিদা পূরণ করে আসাম, অরুণাচল, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যেও সিমেন্ট রপ্তানি করে বাংলাদেশ। কিন্তু করোনার প্রভাবে দেশি ও আন্তর্জাতিক উভয় বাজারেই মন্দা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে উৎপাদন 30 থেকে 40 ভাগে নামিয়ে আনতে বাধ্য হয়েছে উৎপাদনকারীরা। সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ আমরা ফেস করছি সেটা হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরের কনজাম্পশন। গভর্নমেন্ট সেক্টরের কনজাম্পশন হয়তোবা একটু তাড়াতাড়ি বাউন্স ব্যাক করবে, কিন্তু প্রাইভেট সেক্টরের কনজাম্পশন কত তাড়াতাড়ি বাউন্স ব্যাক করবে এটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি। অ্যান্ড প্রজেক্টের কাজ, ধরেন মিল ফ্যাক্টরির কাজ প্রাইভেট সেক্টরে মনে হচ্ছে যে একেবারেই থমকে গেছে। যেখানে আমাদের ফ্যাক্টরিটা 50% ক্যাপাসিটিতে দীর্ঘদিন রান করে আসছে, এই প্যান্ডামিক চলাকালীন এটা স্ট্রেট ওয়েতে প্রায় 30% চলে আসে এটা প্রোডাকশন। আর আপনি জানেন যে কোনো শিল্প কারখানা তার বিলো ব্রেক ইভেন হলে সেই ইন্ডাস্ট্রি কখনো সাস্টেইন করতে পারে না। বর্তমানে সিমেন্ট শিল্পে বিনিয়োগের পরিমাণ 48 থেকে 50 হাজার কোটি টাকা। সক্রিয় উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে 36টি। বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন BCM এর হিসেবে এপ্রিল থেকে আগস্ট মাস নাগাদ দেশের সিমেন্ট শিল্পে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 10 থেকে 12 হাজার কোটি টাকা। এমন অবস্থায় ক্লিংকার সহ অন্যান্য কাঁচামালের আমদানি শুল্ক কমানোর আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। এরকম আমাদের ইনকাম ট্যাক্স অগ্রিম নিয়ে নিচ্ছে সরকার। যে জায়গাটাতে আমার আপনার গিয়ে আয় হলো না, সেই জায়গায় আমি 12 মাস আগে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে একটা পরিবর্তন আনার দরকার। 4%, 5% ব্যবসায় লাভ হয় না, তারপরেও আমাদের থেকে 4-5% করে নিয়ে নিচ্ছেন এবং বছরের পর বছর এই টাকাগুলো আমাদের NBR এর কাছেই জমা রয়ে যাচ্ছে। এই সেক্টরে এই প্যান্ডামিক চলাকালীন বা এই আজকে 5 মাস যাবত কম করে হলেও 10 থেকে 12 হাজার কোটি টাকা লসে রূপান্তর হয়েছে। আমাদের প্রায় 13 থেকে 13.5% এই শুধু কাস্টম ডিউটি। আপনি জানেন ক্লিংকার একটি ইন্টারমিডিয়েট র মেটেরিয়াল। এইটা বাংলাদেশে কোনো পণ্যের উপর ইন্টারমিডিয়েট র মেটেরিয়াল উপর 5%-এর উপরে ডিউটি থাকা উচিত না। একই সাথে করোনায় ক্ষতিগ্রস্ত খাতগুলোর জন্য সরকারের দেয়া প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ের আহ্বান জানিয়েছেন সিমেন্ট শিল্পের উদ্যোক্তারা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যকার ট্রানজিট চুক্তি ব্যবসার নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে দেশের উত্তরাঞ্চলে, যদিও এক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দুর্বল অবকাঠামো। সংশ্লিষ্টরা বলছেন, রহনপুর রেল স্টেশনের সংস্কার না করা গেলে ত্রিদেশীয় এই বাণিজ্যের সুফল মিলবে না। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের এই সীমান্তের সর্বশেষ গ্রাম শিবরামপুর, এরপরেই ভারতের সিঙ্গাবাদ, আর সেখান থেকে 217 কিলোমিটার পেরোলেই নেপালের বীরগঞ্জ স্টেশন। আর এই পথ ধরেই সাজানো হয়েছে ত্রিদেশীয় বাণিজ্যের রূপরেখা।
যার শুরু হবে মোংলা বন্দর দিয়ে। জাহাজে করে নেপালের পণ্য আসবে মোংলায়, এরপর বাংলাদেশের ভেতর থেকে চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর হয়ে পণ্য যাবে ভারত আর নেপালে। পর্যাপ্ত আপনার ব্যবসা বাণিজ্যতে মালামাল এখানে আমদানি করতে হলে আমাদের মালামাল যেমন আমদানি হলে তার খরচ কমবে, আমরা রপ্তানি করার সুযোগ পাবো এবং এটা বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল অবদান রাখবে বলে আমি মনে করি। পরিকল্পনা অনুযায়ী পণ্য পরিবহন হবে রেলপথে। এক্ষেত্রে ট্রানজিটের মূল কেন্দ্র হবে চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর রেল স্টেশন। যদিও স্টেশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে এর ব্যবহারকারীদের মধ্যেই। যেখানে রেল আমার প্রতিদিন এখানে ঢোকে 2টা করে ট্র্যাক ঢোকে, সেখানে 6টা যদি ঢোকে কিংবা 5টাও যদি ঢোকে সেক্ষেত্রে রেলের উন্নয়ন হবে। শুধু ভারত থেকে ট্রানজিটের কারণেই আমরা মাল ঠিকমতো মাল রাখতে পারছি না, কিন্তু যদি নেপাল সহ মাল আসা যায় অবশ্যই ইয়ার্ড বৃদ্ধি এবং অবকাঠামো এবং কাস্টমার্সের উন্নয়নের দরকার। এখানে লাইন এক্সটেনশন নাই, অর্থাৎ অবকাঠামো উন্নয়ন নাই এবং অন্যান্য সেই কার্যক্রমগুলো করতে গেলে অনেক আমাদের বেগ পেতে হয়েছে। নেপালের সাথে বাংলাদেশ সরকারের যে ট্রানজিট চুক্তি হয়েছে এটা এর সুফল পেতে গেলে আমাদের অবশ্যই রোহনপুর বন্দরের অবকাঠামোগত উন্নয়ন এবং ইয়ার্ড সম্প্রসারণ করা অবশ্যম্ভাবী। কর্তৃপক্ষের আশা রোহনপুর রেল স্টেশন কার্যকর আর গতিশীল করা গেলে এখান থেকে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে কয়েক গুণ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পাটসহ কৃষিজাত পণ্য থেকে রপ্তানি আয় বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির নিয়মিত বৈঠক থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে কোভিড পরবর্তী সময়ে দেশের রপ্তানি আয় বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের নেওয়া কর্মকৌশল তুলে ধরা হয়। বলা হয়, বিশ্ব অর্থনীতির ব্যাপক মন্দাবস্থার মাঝেও রপ্তানি আয় মাত্র 15% কমেছে। এই সময় বেড়েছে পাট খাতের আয়। ইতিবাচকভাবে দিন শেষ করল ঢাকার শেয়ার বাজার। সার্বিক সূচক DACX 5 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,879-তে। বেচাকেনা হয়েছে 1,166 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 116টির, কমেছে 191টির, আর অপরিবর্তিত আছে 41টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের। আজকের টার্নওভার ছিল 1,166 কোটি টাকা, যেটি গতকালের তুলনায় 29% বেশি। আজকে ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, মিসেলেনিয়াস এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে। আজকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 2.57%, টেলিকমিউনিকেশন সেক্টর 0.91% এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.54% বেড়েছে। অন্যদিকে ইন্স্যুরেন্স সেক্টর 2.15%, সিমেন্ট সেক্টরও 2.15%, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 1.75% এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.81% কমেছে। আজকে বেক্সিমকো ফার্মা, স্কোয়ার ফার্মা, গ্রামীণ ফোন এবং ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভ কন্ট্রিবিউশন করেছে। অন্যদিকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিকন ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড এবং সিটি ব্যাংক ইন্ডেক্সে সবচেয়ে বেশি নেগেটিভ কন্ট্রিবিউশন করেছে। মেসি বার্সেলোনা ছেড়ে গেলে প্রভাব পড়বে দলটির স্পন্সর আয় থেকে শুরু করে দর্শকপ্রিয়তায়। জৌলুস হারাবে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ আসর লা লিগা। শুধু তাই নয়, সরাসরি রাজস্ব হারাবে স্পেন সরকার। কিভাবে, দেখুন ডেস্ক রিপোর্টে। বার্সেলোনা শহরের অলিগলিতে দেখা মিলবে এমন বেশ কিছু দোকান, যেখানে শুধুমাত্র মেসির নাম লেখা জার্সি, ক্যাপ ও অন্যান্য সুভেনির বিক্রি হয়। ব্যবসার ভবিষ্যৎ নিয়ে শুধু নয়, এই দোকানিরা চিন্তিত নিজের প্রিয় দল নিয়েও। সমর্থকরা কোনোভাবেই চান না মেসি চলে যাক। একজন নাবিক কখনোই ডুবতে থাকা জাহাজ ছেড়ে যায় না। মেসিকেও এমন দৃষ্টান্ত দেখানো উচিত। দল ছাড়ার বিষয়টি জানানোর পর থেকে মেসি একদম চুপ আছেন। বিষয়টি আমাদের মধ্যে হতাশা তৈরি করছে। বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড় লিওনেল মেসি। ক্যারিয়ারের শুরু থেকেই যিনি মাঠে নেমেছেন শুধুমাত্র কাতালনদের হয়েই। এরপর একের পর এক অর্জনে এই আর্জেন্টাইন বার্সেলোনাকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। শুধুমাত্র মেসির কারণেই অনেক স্পন্সর পেয়ে থাকে ক্লাবটি। আর বিশ্বজুড়ে মেসি রয়েছে আলাদা সমর্থক গোষ্ঠী, যারা শুধুমাত্র মেসির কারণেই বার্সার খেলা দেখেন। তাই মেসি চলে গেলে একই সঙ্গে অনেক স্পন্সর হারানোর পাশাপাশি বিশাল সংখ্যক দর্শকের সমর্থনও হারাবে ক্লাবটি। ইউরোপীয় ক্লাবগুলোর আয়ের অন্যতম একটা বড় অংশ আসে তাদের খেলোয়াড়দের জার্সি ও অন্যান্য সুভেনির বিক্রি করে। আর গত এক যুগে বার্সেলোনার জার্সি বিক্রির 80%-এরও বেশি অর্থ এসেছে মেসি লেখা সংবলিত জার্সি থেকে। মেসি চলে গেলে নিশ্চিতভাবেই জার্সি বিক্রিতে ধস নামবে। আর এই আয় যোগ হবে মেসি যে দলে নাম লেখাবেন তাদের খাতায়, যার পরিমাণ প্রায় 200 মিলিয়ন ইউরো। একই সঙ্গে জৌলুস হারাবে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ আসর লা লিগা। টিভি স্বত্ব থেকে বছরে প্রায় 2 বিলিয়ন ইউরো বা 22,000 কোটি টাকার বেশি আয় করে লা লিগা।
যদিও 20-21 মৌসুমের সম্প্রচার সত্ত্বেও ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে চড়া দামে, কিন্তু মেসি না থাকলে পরের মৌসুম থেকে এই লিগের টেলিভিশন সম্প্রচার থেকে আয় উল্লেখযোগ্য পরিমাণে কমবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ার পর ইতালিয়ান লিগের টিভি সত্ত্ব বেড়েছিল 1.5 গুণ। একইভাবে মেসি যে লিগে যোগ দেবেন সেই লিগেরও আয় বেড়ে যাওয়ার কথা। এ কারণেই মেসিকে বার্সা যেমন ধরে রাখতে চায় তেমন চায় লা লিগা কর্তৃপক্ষ। আর তাই হয়তো মেসিকে কেনার জন্য 700 মিলিয়ন ইউরো বাই আউট ক্লজ মানার নির্দেশ দিয়েছে লা লিগা। যে কোনো উপায়ে মেসি যদি চলে যান তাহলে ক্ষতিগ্রস্ত হবে স্পেন সরকারও। মেসির বেতন ও অন্যান্য স্পন্সর চুক্তি থেকে স্পেন সরকার যে কর পায় তার পরিমাণ বছরে প্রায় 50 মিলিয়ন ইউরো। তিনি অন্য কোনো দেশের দলে যোগ দিলে এই আয় থেকে সরাসরি বঞ্চিত হবে স্পেন। এদিকে স্পেনের সবচেয়ে জনপ্রিয় ফুটবল দৈনিক মার্কা জানিয়েছে মেসির জন্য এরই মধ্যে 5 বছরের চুক্তির সব প্রস্তাবনা তৈরি করে ফেলেছে ম্যানচেস্টার সিটি, যেখানে 3 বছর ম্যান সিটিতে খেলার পর 2 বছর তিনি খেলবেন একই মালিকের যুক্তরাষ্ট্রের দল নিউ ইয়র্ক সিটিতে। এই সময়টাতে প্রতি বছর 100 মিলিয়ন ইউরো বা টাকায় প্রায় 1000 কোটি পাবেন মেসি। 5 বছরে যেটি হবে 5000 কোটি টাকা। নিউ ইয়র্ক সিটিতে যোগদান বাবদ সাইনিং বোনাস হিসেবে আরও 2500 কোটি টাকাও নাকি পাবেন মেসি। তবে এসবই জল্পনা কল্পনার মধ্যেই রয়েছে, সঠিক চিত্রটি এখনও ঘোলাটে সবার কাছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।